খোকা ঘুমালো, পাড়া জুড়ালো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে। এই ছড়াটি কেবল শিশুদের ঘুম পাড়ানোর গান নয়, এটি 18 শতকের বাংলার এক গভীর মনস্তাত্ত্বিক ক্ষত বা কালেকটিভ ট্রমা। 250 বছর পার হয়ে গেল, আজও বাংলার গ্রামে এই গানটি গাওয়া হয়। কিন্তু কেন কেন বর্গি বা মারাঠারা বাংলার মানুষের মনে এমন এক আদিম ভয়ের জন্ম দিয়েছিল যে তা লোকগাথায় অমর হয়ে রইল? আজকের এই তথ্যচিত্রে আমরা ফিরে যাব 1741 সালের সেই রক্ত ঝরা বাংলায়, যেখানে একদিকে ছিল নবাব আলীবর্দী খাঁর লড়াই, অন্যদিকে মারাঠা অশ্বারোহীদের তলোয়ারের ঝিলিক, আর পর্দার আড়ালে তৈরি হচ্ছিল এক নতুন শক্তি, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। 1739 সাল পারস্যের নাদির শাহ দিল্লি লুণ্ঠন করে মুঘলদের মেরুদণ্ড ভেঙে দিয়েছেন। বাংলার রাজনীতিতে তখন এক বিশাল পরিবর্তন। সরফরাজ খাঁকে গিরিয়ার যুদ্ধে পরাজিত করে ক্ষমতা দখল করেছেন কুশলী যোদ্ধা আলীবর্দী খাঁ। কিন্তু তার এই ক্ষমতা দখলকে ওড়িশার নায়েব নাজিম এবং সরফরাজ খাঁর আত্মীয়রা মানতে পারেননি। ইতিহাসবিদ স্যার যদুনাথ সরকার তার ফল অফ দ্য মুঘল এম্পায়ার গ্রন্থে লিখেছেন, আলীবর্দী খাঁ যখন সিংহাসনে বসলেন তখন চারিদিকে তার শত্রু। মুঘলদের কেন্দ্রীয় শক্তি তখন মৃতপ্রায়, আর এই সুযোগেই আঞ্চলিক শক্তিগুলো মাথাচাড়া দিচ্ছিল। এই রাজনৈতিক অস্থিরতার মাঝেই বাংলার আকাশে কালো মেঘ হয়ে দেখা দিল নাগপুরের মারাঠা শাসক রঘুজি ভোসলের বাহিনী। রঘুজি পেশোয়ার বিরোধী গোষ্ঠীর লোক ছিলেন এবং তিনি চেয়েছিলেন তার নিজস্ব একটি সাম্রাজ্য গড়ে তুলতে। বাংলার ধন সম্পদ ছিল তার প্রধান লক্ষ্য। 1741 সালের এপ্রিল মাস মারাঠা সেনাপতি ভাস্কর পণ্ডিতের নেতৃত্বে প্রায় 40,000 অশ্বারোহী সৈন্য ওড়িশা পার হয়ে মেদিনীপুর ও বর্ধমানে ঢুকে পড়ে। মারাঠারা তখন বাংলায় পরিচিত ছিল বর্গি নামে। আসলে মারাঠা শব্দ বার্গির থেকে উদ্ভূত। সমসাময়িক প্রত্যক্ষদর্শী গঙ্গারাম তার কাব্য মহারাষ্ট্র পুরাণে যা লিখেছেন তা শিউরে ওঠার মতো। তিনি বর্ণনা করেছেন কিভাবে বর্গিরা গ্রামকে গ্রাম পুড়িয়ে দিত। তাদের নির্যাতনের হাত থেকে ব্রাহ্মণ, নারী, শিশু কেউই রেহাই পাইত। বর্গিরা নারীদিগের শ্লীলতাহানি করিত, শিশুদের হাত পা কাটিয়া দিত এবং যাদের কাছে টাকা পাওয়া যাইত না তাদের নাকে লঙ্কা ও ধোয়া দিত। ইতিহাসবিদ পি.জে. মার্শালের মতে এই হানাগুলো ছিল মূলত অর্থনৈতিক সন্ত্রাসবাদ। মারাঠারা জানতো বাংলা হলো মুঘলদের সব থেকে ধনী প্রদেশ। তারা চাইতো নবাব যেন তাদের বশ্যতা স্বীকার করেন এবং চৌথ মানে মোট রাজস্বের 1/4 প্রদান করেন। মারাঠারা যখন হুগলি এবং মুর্শিদাবাদের কাছাকাছি পৌঁছালো তখন কলকাতাতেও আতঙ্ক ছড়িয়ে পড়ল। ইস্ট ইন্ডিয়া কোম্পানি তখন কেবল একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান, কিন্তু তারা দ্রুত বুঝতে পারল যে নবাব যদি মারাঠাদের ঠেকাতে না পারেন তবে তাদের বাণিজ্য কুঠিগুলো ধ্বংস হবে। ব্রিটিশরা এই সংকটকে সুযোগ হিসেবে ব্যবহার করলো। তারা কলকাতার উত্তর ও পূর্ব সীমানা ঘিরে একটি বিশাল সুরক্ষা খাল খনন করার কাজ শুরু করলো, ইতিহাসে যা মারাঠা ডিচ নামে পরিচিত। ফোর্ট উইলিয়াম কাউন্সিলের 1742 সালের রেকর্ড অনুযায়ী কলকাতার প্রধান ধনী বণিকরা এই খাল খননের জন্য এগিয়ে এসেছিলেন। 1792 সালে ব্রিটিশ সামরিক মানচিত্রবিদ মার্ক উডের ম্যাপে এই খালের পরিষ্কার চিহ্ন দেখা যায়। যদিও এটি পুরোটা সম্পন্ন হয়নি, কিন্তু এটি মারাঠা অশ্বারোহী বাহিনীকে শহরে ঢুকতে বাধা দেওয়ার জন্য যথেষ্ট ছিল। ইতিহাসবিদ সুশীল চৌধুরী উল্লেখ করেছেন, মারাঠা হানার সময় সাধারণ মানুষ এবং ধনী বণিকরা নবাবের প্রাসাদের চেয়ে ব্রিটিশ শাসিত কলকাতাকে বেশি নিরাপদ মনে করতে শুরু করেন। এটিই ছিল ব্রিটিশদের ওপর মানুষের আস্থার প্রথম ধাপ, যা 15 বছর পর পলাশির যুদ্ধে তাদের জয়কে সহজ করে দিয়েছিল। নবাব আলীবর্দী খাঁ ছিলেন একজন অসাধারণ যোদ্ধা। টানা 10 বছর 1741 থেকে 1751 তিনি মারাঠাদের সাথে বীরত্বের সাথে লড়াই করেছেন। কখনো তিনি তাদের তাড়িয়ে ওড়িশা পর্যন্ত নিয়ে যেতেন, আবার কখনো মারাঠারা বাংলার গভীর অভ্যন্তরে ঢুকে পড়ত। ইতিহাসবিদ গোলাম হোসেন খান তার সিয়ার উল মুতাক্ষিরিন গ্রন্থে লিখেছেন যে বাংলার এই বিপর্যয়ের পেছনে বড় হাত ছিল মীর হাবিবের। তিনি নবাবের একজন উচ্চপদস্থ কর্মকর্তা হয়েও ক্ষমতার লোভে মারাঠাদের পথপ্রদর্শক হিসেবে কাজ করেছিলেন। এই টানা যুদ্ধের ফলে বাংলার অর্থনীতি ধ্বংস হয়ে যায়, চাষবাস বন্ধ হয়ে যাওয়ায় মহা দুর্ভিক্ষ দেখা দেয়।
রণক্লান্ত এবং 80 বছর ছুঁই ছুঁই বৃদ্ধ নবাব আলীবর্দী খাঁ শেষ পর্যন্ত 1751 সালের মে মাসে রঘুজি ভোসলের সাথে একটি চুক্তিতে আসতে বাধ্য হন। চুক্তির শর্তাবলী ছিল: 1, ওড়িশার হস্তান্তর। সুবর্ণরেখা নদীর দক্ষিণে ওড়িশার বড় একটি অংশ মারাঠাদের অধীনে চলে যায়। 2, চৌথ প্রদান। নবাব বছরে 12 লক্ষ টাকা মারাঠাদের চৌথ হিসেবে দিতে রাজি হন। 3, সীমানা নির্ধারণ। স্থির হয় যে মারাঠারা আর কখনো বাংলা আক্রমণ করবে না। এই চুক্তির মাধ্যমে ওড়িশা কার্যত বাংলার শাসন থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং ব্রিটিশদের ওড়িশা জয়ের আগে পর্যন্ত এটি মারাঠাদের অধীনেই থেকে যায়। বর্গী হানা ছিল বাংলার ইতিহাসের একটি বাঁকবদল। বাংলার কৃষি ও তাঁত শিল্প এমনভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল যে ইউরোপীয় বাজারের সাথে তাল মেলাতে বাংলা পিছিয়ে পড়ে। এছাড়া ব্রিটিশরা রক্ষাকর্তার ভূমিকা পালন করায় বাংলার মানুষের কাছে তাদের গ্রহণীয়তা বাড়ে। তারা কলকাতায় তাদের দুর্গ সংস্কারের যে সুযোগ পেয়েছিল তাই পরে নবাব সিরাজউদ্দৌলার সাথে যুদ্ধের সময় তাদের কাজে লাগে। আজ কলকাতার সার্কুলার রোড আসলে সেই মারাঠা ডিচের স্মৃতি বহন করছে, আর বাঙালির লোকগাথার সেই বর্গী হানা আমাদের মনে করিয়ে দেয় এক অস্থির সময়ের কথা, যখন এক সাম্রাজ্যের পতন আর এক সাম্রাজ্যের উত্থানের মাঝে পেশাই হয়েছিল সাধারণ মানুষ। বাংলার ইতিহাস কেবল নবাবদের গৌরব বা ব্রিটিশদের সঠতার ইতিহাস নয়, এটি সেই সাধারণ কৃষকের ইতিহাসও যার ধান খেয়েছিল বুলবুলিতে আর বর্গীরা এসেছিল খাজনা নিতে। নমস্কার।